গল্পের শুরু হয় মুম্বাইয়ের ব্যাংক অফ স্টেটের হেডকোয়ার্টারে। হঠাৎ করে হেডকোয়ার্টারে প্রতিটি সিনিয়র অফিসারের ফোন বেজে ওঠে। ফোনে কথা শুনে সবার শরীর শিউরে ওঠে। ব্যাংকের সিওর কাছেও ফোন যায়। সেখানে ফ্রড ইনভেস্টিগেটর গানেশ সিওকে জানায় যে তাদের হায়দ্রাবাদ শাখায় রিজার্ভ ব্যাংকের 5 কোটি টাকা চুরি হয়ে গেছে। চুরি বাইরের কেউ করেনি, বরং আমাদের ব্যাংকেরই দুজন কর্মচারী এই কাজ করেছে। এই খবর শুনে সিওর চোখ কপালে উঠে যায়। কিন্তু শেষ পর্যন্ত চুরকি ধরা পড়বে। মুভিটির নাম জেব্রা। যদি লাকি ভাস্কর মুভিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই গল্পটিও অবশ্যই দেখুন। তাহলে চলুন গল্পে ফিরে আসি। আমরা দেখতে পাই গল্পটি চুরির 6 দিন আগের সময় থেকে শুরু হয়, যেখানে আমরা সূর্য নামের একজনকে দেখি, যিনি এই মুভির প্রধান চরিত্র এবং ব্যাংক অফ ট্রাস্টে রিলেশনশিপ ম্যানেজার হিসেবে কাজ করেন। সূর্য একটি নতুন বাড়ি কিনতে চান, তাই সে কয়েকদিন আগে তার মাকে একটি বাড়ি দেখিয়েছিলেন এবং সেই সময় তার গার্লফ্রেন্ড সোয়াতিও সেখানে ছিল। কিন্তু তারা ভুল করে অন্য একটি বাড়িতে ঢুকে পড়ে এবং সেই বাড়িটি তাদের পছন্দ হয়ে যায়। তারা দুজনেই তখন সূর্যকে যে কোনো মূল্যে সেই বাড়িটি কিনতে বলে। কিন্তু সূর্যের কাছে এত টাকা না থাকা সেই টাকার ব্যবস্থা করার জন্য নিজের ব্যাংকেই হোম লোনের জন্য আবেদন করেন। এরপর আমরা সূর্যের বন্ধু ববকে দেখি। বব সূর্যের সঙ্গে একই ব্যাংকে কাজ করেন, তবে তিনি সূর্যের জুনিয়র। প্রতিটি কাজে তিনি সূর্যকে সাহায্য করেন। সূর্যের ব্রাঞ্চ ম্যানেজার শিলা, তিনি খুবই কঠোর এবং কর্মচারীদের উপর সবসময় চাপ সৃষ্টি করে রাখেন, তাই অফিসের সবাই তাকে নাগিন বলে ডাকে। তাছাড়া তার পিঠে একটি সাপের টেটুও ছিল। নাগিনের এই প্রেশারের কারণে কিছুদিন আগেই একজন কর্মচারী আত্মহত্যা করেছিলেন। তখন সূর্য শিলার বিরুদ্ধে অভিযোগ করেন। সেই ঘটনার পর থেকে শিলা সূর্যের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার জন্য সুযোগ খুঁজতে থাকেন এবং এই কাজে শিলাকে সাহায্য করেন ব্যাংকের ওই আরেক কর্মী। সে গোপনে সবকিছু নজরদারি করেন এবং শিলাকে সব জানিয়ে দেন। প্রতিদিনের মতো আজও সূর্য ব্যাংকে কাজ করছিল। ঠিক তখনই সোয়াতির ফোন আসে। সোয়াতি আরেকটি ব্যাংকে কাজ করে, সেই ব্যাংকের নাম কেডিএফসি, এবং সেই দিন তার ব্যাংকে একটি ছোট সমস্যা দেখা দেয়। সূর্য যখন সোয়াতির কাছে যায় এবং সোয়াতি তাকে পুরো বিষয়টি খুলে বলেন। আসলে গতকাল সোয়াতির ব্যাংকে একজন ব্যক্তি 4 লাখের একটি চেক জমা দিয়েছিলেন, কিন্তু চেক ইস্যু করার সময় ভুলবশত সে ভুল অ্যাকাউন্ট নাম্বার টাইপ করেছিল এবং টাকাটা বেনি ডেসুদা নামের একজনের অ্যাকাউন্টে চলে যায় এবং বেনি সাথে সাথে পুরো 4 লক্ষ টাকা নিজের অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলে। ফলে বর্তমানে সেই অ্যাকাউন্টে কোনো টাকা নেই, যার কারণে সোয়াতি বেনির অ্যাকাউন্ট থেকে আর টাকা ব্যাক আনতে পারে না। সোয়াতি বেনির সাথে যোগাযোগ করে, কিন্তু সে টাকা দিতে রাজি হয় না। এদিকে এই টাকাগুলো যার ছিল সেই গ্রাহক সোয়াতির উপর প্রেশার দিচ্ছিলেন টাকার জন্য, কারণ তার মেয়ে হাসপাতালে ভর্তি আছেন এবং অপারেশনের জন্য এই টাকাটা খুবই দরকার। এবার সম্পূর্ণ ঘটনা জানার পর সূর্য টাকা ফেরত আনার জন্য একটি প্ল্যান সাজায়। সূর্য নিজেও ব্যাংকের কর্মচারী, আর তাই সে ব্যাংকের নিয়ম এবং ফাঁকফোকর সম্পর্কে ভালো জানতো। প্রথমে সে বেনির সিআইএফ নাম্বার বের করে এবং পরে ববকে বেনির সমস্ত ব্যাংক লেনদেনের হিস্ট্রি বের করতে বলে। সোয়াতির দুটি ব্যাংক অ্যাকাউন্ট ছিল, একটি ব্যাংক অফ ট্রাস্টে যেখানে সূর্য কাজ করে এবং আরেকটি কেডিএফসিতে যেখানে সে নিজেই কাজ করে। সূর্যের পরামর্শে সোয়াতি তার ব্যাংক অফ ট্রাস্টের চেক বইয়ে 4 লাখের একটি চেক পূরণ করে এবং সেটি কেডিএফসি ব্যাংকের অ্যাকাউন্টে জমা দেয়। নিয়ম অনুযায়ী যদি সকাল 11টার আগেই চেক জমা দেওয়া হয় তাহলে সেম ডেটেই ক্লিয়ারেন্সের জন্য সেটি ব্যাংক অফ ট্রাস্টে পাঠানো হয়। কিন্তু সমস্যা ছিল সোয়াতির অ্যাকাউন্টে মাত্র 12,000 টাকা ছিল। তখন সূর্য তার ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট লাবণ্যাকে ফোন করে এবং বলে যে তুমি ওই চেকের এন্ট্রি করে সবার নিচে রেখে দাও এবং 3 ঘন্টা পর যখন সেকেন্ড রাউন্ড ভেরিফিকেশনের জন্য চেক যাবে তখন টাইপের ভুল বলে ক্ষমা চেয়ে নিও। লাবণ্য সে একইভাবেই কাজ করে। এদিকে পরিকল্পনা অনুযায়ী সোয়াতি তার কেডিএফসি ব্যাংকের ম্যানেজারের কাছে যায় এবং তার অ্যাকাউন্টে লেজার ব্যালেন্স দেখিয়ে বলে যে আমার ইমার্জেন্সি টাকার দরকার, আপনি দয়া করে আমাকে টাকা দিন। লেজার ব্যালেন্স সন্ধ্যার মধ্যেই ক্লিয়ার হয়ে যাবে, তখন আমি টাকা ফিরিয়ে দেবো। ম্যানেজার প্রথমবার রাজি হয় না, কিন্তু পরে একটু অনুরোধ করার পর ম্যানেজার সোয়াতি কথা মেনে নেয় এবং ক্যাশ অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়ার জন্য একটি অনুমতিপত্র তৈরি করে। সোয়াতি সেই টাকা ক্যাশ অ্যাকাউন্ট থেকে তুলে গ্রাহকদের দিয়ে দেয়। এখন আসে বেনির কাছ থেকে টাকা উদ্ধার করার পালা। সূর্য ও বব দুজনে মিলে বেনির ট্রানজিশন হিস্ট্রি দেখে, আর তখন তারা বেনির ট্রানজিশন হিস্ট্রি দেখে অবাক হয়ে যায়। তারা তার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন দেখতে পায়। সূর্য বেনিকে ফোন করে বলে, আমি ব্যাংক অফ ট্রাস্ট থেকে বলছি, আপনি যেহেতু কোটি টাকার লেনদেন করেন তাই আমাদের ব্যাংক এমন গ্রাহকদের জন্য সুইজারল্যান্ডে একটি ট্রিপ স্পন্সর করেছে, আপনি কি যেতে চান? তখন বিনি যেতে অস্বীকার করে। এরপর সূর্য তাকে অনুরোধ করে বলেন যে যদি আপনি না যান তাহলে আপনি আমাকে অ্যাকাউন্টের রিলেশনশিপ ম্যানেজার বানিয়ে দিন, আমি আপনার ট্রিপ বাতিল করে দেব এবং ব্যাংক থেকে যে 12 লক্ষ টাকা ট্রিপের জন্য দেওয়া হচ্ছিল সেটা আমি তুলে নেব। বেনির মনে তখন লোভ জাগে
এবং সে তখন সূর্যের কাছে 50% কমিশন দাবি করে এবং এর বিনিময়ে সেই সূর্যকে তার রিলেশনশিপ ম্যানেজার বানাতে রাজি হয়। এরপর সূর্য বেনিকে একটি মেইল পাঠিয়ে রিলেশনশিপ ম্যানেজার হওয়ার অনুমতি নিয়ে নেয়। এরপর সূর্য তার আসল খেলা শুরু করে। বেনি তার সেই 4 লক্ষ টাকা তার দুটি আলাদা ব্যাংক অ্যাকাউন্টে শিফট করেছিল, যার মধ্যে একটি অ্যাকাউন্ট ব্যাংক অফ ট্রাস্টেই ছিল। সূর্য দুই ব্যাংক থেকে একসঙ্গে টাকা তুলে নেওয়ার জন্য দুটি 2 লক্ষের ড্রাফট ফিল করে এবং বেনির সাইন নকল করে এবং ববকে ব্যাংক অফ ট্রাস্টে রেখে সে অন্য ব্যাংকে যায় এবং 2 লক্ষ টাকা তুলতে কাউন্টারের সামনে দাঁড়ায়। কাউন্টারে থাকা মহিলা তাকে বলেন যে আমরা গ্রাহকদের ছাড়া অন্য কাউকে টাকা দেই না। আর এতে সূর্য উত্তেজিত হয়ে যায়। সে বলে, আমি এই অ্যাকাউন্টের রিলেশনশিপ ম্যানেজার। নিয়ম অনুযায়ী ব্যাংক রিলেশনশিপ ম্যানেজার তার গ্রাহকের হয়ে টাকা উত্তোলন করতে পারবে। তাই শেষ পর্যন্ত কাউন্টারের মেয়েটি তার বসের অনুমতি নিয়ে বেনির অ্যাকাউন্ট থেকে 2 লক্ষ টাকা তুলে সূর্যের হাতে দেয় এবং বলে যে এটাই শেষবার। এরপর সে গ্রাহক ছাড়া আর কোনো টাকা দেবে না। সূর্য কিছুই বলে না, টাকা নিয়ে চলে আসে। একই সময় বব ব্যাংক অফ ট্রাস্টের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়। এদিকে বেনির মোবাইলে 2টি SMS অ্যালার্ট একসঙ্গে আসে এবং বেনি সঙ্গে সঙ্গে সূর্যকে ফোন করে, কিন্তু সূর্য তখন ফোন কেটে দেয়। সূর্য সে টাকা উদ্ধার করতে পেরে অনেক আনন্দে ছিল, কিন্তু সে বুঝতে পারেনি সে আসলে কত বড় একটা ভুল করেছে এবং পরবর্তীতে তার সাথে কী করতে চলছে। কেননা এই 4 লক্ষ টাকার কারণে তাকে ভবিষ্যতে পুরো ব্যাংক লুট করতে হবে। এবার প্রতিদিনের মতো সূর্য তার কাজে ব্যস্ত হয়ে যায়, কিন্তু কয়েকদিন পর যখন সে ব্যাংকে আসে, লাবণ্য তাকে জানায় যে তার বিরুদ্ধে তদন্ত করতে কমপ্লায়েন্স অফিসার আসবে। অফিসারের নাম ছিল মিলিটারি। সূর্য অফিসারের কাছে গেলে মিলিটারি তাকে বলে বেনির অ্যাকাউন্ট থেকে 5 কোটি টাকা গায়েব হয়েছে। এই টাকা কোথায়? এই কথা শুনে সূর্য অবাক হয়ে যায়, কেননা সে তো মাত্র 4 লক্ষ টাকা নিয়েছিল। তাছাড়া এটা তো তার জানারও কথা না। মিলিটারি সূর্যকে তার একটি ব্যাংক অ্যাকাউন্ট দেখায়, যা মূলত অন্য একটি ব্যাংকের, আর বেনির অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা মূলত সূর্যের সেই অ্যাকাউন্টে শিফট করা হয়েছিল। এই সময় মিলিটারি তাকে জানায় এই টাকাগুলো তোমার এই অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে, অথচ নিয়ম অনুযায়ী কোনো গ্রাহকের অ্যাকাউন্ট থেকে কর্মচারীর অ্যাকাউন্টে টাকা শিফট করা যাবে না। কিন্তু সূর্য বলে এখানে তার নামে যে অ্যাকাউন্টটি দেখানো হচ্ছে তা মূলত তার না। আর এই সময় সূর্যের কাছে একটি আননোন নাম্বার থেকে ফোন আসে, কিন্তু সূর্য ফোনটি কেটে দেয়। তারপর সে মিলিটারিকে বলে এটা আমার অ্যাকাউন্ট নয়, এবং সূর্য ববকে সেই ব্যাংকে পাঠিয়ে সেই অ্যাকাউন্টের ওপেনিং ফর্ম নিয়ে আসে এবং বলে যে এখানে যে সাইনটি রয়েছে তা আমার না, কেউ আমার সাইন জালিয়াতি করে এই কাজ করেছে। এরপর মিলিটারি একটি খালি কাগজে ওকে বেশ কয়েকটি সাইন করতে বলে এবং তারপর মিলিটারি সূর্যের সেই সাইনের সাথে ব্যাংক অ্যাকাউন্ট ওপেনিং ফর্মের সাইনগুলো মিলিয়ে দেখে। এতে সে বুঝতে পারে এই অ্যাকাউন্টটি আসলেই ভুয়া। সূর্যের সিগনেচার নকল করে অ্যাকাউন্টটি খোলা হয়েছে। এটা দেখে মিলিটারি সূর্যকে বলে তুমি বেনিকে নিয়ে আসো, এই কেসটি বন্ধ কর। বেনিকে ছাড়া এই কেসটি বন্ধ করা যাবে না। সূর্য বেনিকে ব্যাংকে নিয়ে আসার জন্য তার বাড়ির দিকে যেতে শুরু করে। এই সময় বাইকে করে এসে 2 জন গুন্ডা তার গাড়ি থামায় এবং তাকে কিডন্যাপ করে একটি পার্কে নিয়ে যায়। পার্কে সূর্যের সামনে আসে আদি। তবে এর আগে গল্পটি ঠিকভাবে বোঝার জন্য আমরা আদির ফ্ল্যাশব্যাকে যাই, যেখানে আমরা দেখতে পাই আদি আসলে কলকাতার বাসিন্দা এবং সে কলকাতার সমস্ত বড় বড় গুন্ডাদের হত্যা করে এখন কলকাতার সবচেয়ে বড় ডন হয়ে উঠেছে। কলকাতার সবাই তাকে ভয় পায়। আদির একটি ছেলে রয়েছে এবং সে তার ছেলেকে অনেক ভালোবাসে। কয়েক বছর আগে ক্যান্সারের কারণে আদির স্ত্রী মারা যায়, কিন্তু তার মৃত্যুর আগে আদি তার স্ত্রীকে কথা দিয়েছিল যে সে নিজেকে এতটাই ক্ষমতাশালী করবে যেন কেউ তার ছেলেকে ছুঁতে না পারে। কিন্তু স্ত্রীর মৃত্যুর পর আদি সমস্ত খুনাখুনি বন্ধ করে দেয়, কিন্তু এখন সে তার কাকা টগরের সাহায্যে সম্পূর্ণ আন্ডারওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করে। কয়েকদিন আগে টগর মদন গুপ্তার সাথে দেখা করতে গিয়েছিল, কারণ সরকার একটি এয়ারলাইন্স নিলামে তুলবে। মদনের বস সেই এয়ারলাইন্সটি কিনতে চেয়েছিল, যার দাম ছিল 1000 কোটি টাকা, কিন্তু মদনের বস সেটি কিনতে পারছিল না, কারণ তার সমস্ত টাকা চায়নায় আটকে ছিল। আদি সেই মিটিংয়ে উপস্থিত ছিল না, তাই সে ফোনে কথা বলতে বলতে মদনকে বলে আমি তোমাকে এই এয়ারলাইন্সটি 800 কোটি টাকায় পাইয়ে দেবো, বদলে আমি তোমার বসের সাথে শুধু একবার দেখা করতে চাই। মদন এই ডিল মেনে নেয়। তবে মদন ও তার বসের মধ্যে আগে থেকেই একটি ব্রোকার ছিল, তিনি 10 কোটি টাকা কমিশন নিয়ে ডিল ফিক্স করেছিলেন। তাই ব্রোকার মদনের কাছে তার কমিশনের টাকা ফেরত চায়। তখন মদন 5 কোটি টাকা এখন আর 5 কোটি টাকা ডিল সম্পূর্ণ হওয়ার পরে দেওয়ার প্রতিশ্রুতি দেয়, কিন্তু মদনের কাছে যে টাকা ছিল তা ছিল ব্ল্যাক মানি। তখন টগর মদনকে বলে যে এই টাকা আমরা হোয়াইট করে দেব। সে মদনের কাছ থেকে 5 কোটি টাকা নিয়ে সেই টাকা হোয়াইট করার দায়িত্ব দেয় বেনিকে। এটা সেই একই সময় ছিল যখন সূর্য বেনিকে ফাঁসিয়ে দিয়ে তার অ্যাকাউন্ট থেকে 4 লক্ষ টাকা তুলে নেয়। তবে বেনি সে 4 লক্ষ টাকা নিয়ে মাথা কামায় না এবং 5 কোটি টাকা হোয়াইট করার জন্য কাজে লেগে পড়ে। তাদের টাকা হোয়াইট করার একটি নির্দিষ্ট পদ্ধতি ছিল। বেনি একটি নিলামে তার 50 টাকার কলম 5 কোটি টাকায় বিক্রি করে। এরপর সেই নিলাম থেকে বেনি তার অ্যাকাউন্টে 5 কোটি টাকা ট্রান্সফার করা, আর এই 5 কোটি টাকাই বেনির অ্যাকাউন্ট থেকে সূর্যের ফেক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল। এরপর সেই টাকা সূর্যের অ্যাকাউন্ট থেকে 100টি ভিন্ন ভিন্ন অ্যাকাউন্টে ছোট ছোট অঙ্কে ট্রান্সফার করা হয়। আর এর মধ্যেই আদি মদনের সাথে ডিলের ব্যাপারে কথা বলছিল। তখন মদন জানতে পারে যে তার 5 কোটি টাকা সে আদিকে দিয়েছিল তা গায়েব হয়ে গেছে।
মদন তখন আদিকে বলে, তুমি যদি 5 কোটি টাকা সামলাতে না পারো তাহলে 800 কোটি টাকার ডিল কিভাবে সামলাবে। মদন আদিকে অপমান করে এবং তাকে চ্যালেঞ্জ জানায় যে আগে 5 কোটি টাকা ফিরিয়ে আনো, তারপর ডিলের বিষয়ে আলোচনা করব। এরপর দৃশ্যটি বর্তমান সময়ে চলে আসে। এরপর আমরা দেখতে পাই আদি সূর্যের সামনে বসে আছে এবং সে বলে, আমাদের ব্যবসা সম্মান এবং বিশ্বাস টাকার থেকেও বেশি মূল্যবান, কিন্তু তোমার কারণে মানুষের আমার উপর সম্মান এবং বিশ্বাস দুটোই কমে গেছে। এখন তুমি আমাকে টাকা ফেরত দেবে, আর না হলে আমি তোমার মাকে হত্যা করবো। একই সময় সূর্যের মাও ওই পার্কেই উপস্থিত ছিলেন এবং আদির লোকেরা তার মায়ের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়েছিল। এটা দেখে সূর্য ভয়ে কাঁপতে থাকে। আদি তাকে 5 কোটি টাকা ফেরত দেওয়ার জন্য 4 দিনের সময় দেয় এবং সেখান থেকে চলে যায়। সূর্যের জন্য সময়টা অনেক কম ছিল এবং টাকার অঙ্ক অনেক বিশাল। এরপর সূর্য বেনি গড়ে গিয়ে জানতে পারে বেনি মারা গেছে। যাই হোক, এরপর সে অনেক কষ্টে বেনির বোনের কাছ থেকে একটি চিঠিতে একটা সাইন নিয়ে আসে। তারপর সেই চিঠি ব্যাংকে নিয়ে গিয়ে মিলিটারির হাতে দেয়, কিন্তু মিলিটারি বলে যদি বেনি মারা গিয়ে থাকে তাহলে শুধু এই চিঠি দিয়েই কাজ হবে না, বেনির ডেথ সার্টিফিকেট নিয়ে আসতে হবে এবং তার সাথে তার কোনো বৈধ উত্তরাধিকারীকেও এখানে আসতে হবে, তবেই এই কেসটি বন্ধ হবে। এবং মিলিটারি সূর্যকে এই কাজের জন্য মাত্র 2 দিন সময় দেয়। আর এই সময় বব সূর্যকে নিয়ে বাবা নামের একজন ব্যক্তির কাছে যায়, যে জুয়া খেলা এবং ভুয়া সনদপত্র তৈরি করার ক্ষেত্রে বিখ্যাত ছিল। সূর্য তাকে তার সব সমস্যার কথা জানায় এবং সেগুলো শোনার পর বাবা সূর্যকে সাহায্য করতে রাজি হয়। বাবার একজন অ্যাসিস্ট্যান্ট ছিল যার নাম সুট্টু। সুট্টু বাবাকে জানায় যে 3 দিন পর শেয়ার মার্কেটে একটি বড় ইভেন্ট হবে। এটা জানার পর বাবা খুশি হয়ে যায়। বাবা তখন সূর্যকে বলে যে তুমি যত টাকা জোগাড় করতে পারো করো, তারপর 3 দিন পরে আমরা শেয়ার মার্কেটে একটি বড় বাজি খেলব। আর এদিকে সূর্যের হাতে তেমন কোনো টাকাই ছিল না, তাই সূর্য টাকা জোগাড় করার জন্য একটি পরিকল্পনা করে। সে তার ব্যাংকে যায়। সোয়াতিও তার পুরনো ব্যাংকের চাকরি ছেড়ে ব্যাংক অফ ট্রাস্টে যোগ দেবে, অর্থাৎ আদির ব্যাংক। সূর্য তাকে দেখে অনেক খুশি হয়। এরপর সোয়াতির সাথে কিছু রোমান্টিক সময় কাটানোর পর সে তার কাজে লেগে পড়ে। সে ব্যাংকের এনআরআই গ্রাহকদের অ্যাকাউন্টের একটি লিস্ট বের করে এবং একটি ডিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট নতুন করে অ্যাক্টিভ করে এবং সেখানে থাকা ফোন নাম্বার এবং জিমেল আইডি পরিবর্তন করে। এরপর সন্ধ্যায় সোয়াতির আইডি ব্যবহার করে সে ব্যাংকের এমন কিছু গ্রাহকদের অ্যাকাউন্টে প্রবেশ করে যারা মারা গিয়েছেন কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা রয়েছে। সে এমন সকল অ্যাকাউন্ট খুঁজে বের করে এবং টাকার অঙ্ক যোগ করে দেখে টাকার পরিমাণ ছিল 40 লক্ষ টাকা। সূর্য সেই অ্যাকাউন্টগুলো বিস্তারিত তথ্য সেভ করে সমস্ত টাকা তার এনআরআই অ্যাকাউন্টে ট্রান্সফার করে, যেটি সে কিছুক্ষণ আগেই অ্যাক্টিভ করেছিল। এরপর সূর্য বাবার সঙ্গে দেখা করতে যায় এবং তাকে জানায় তারা মোট 41 লক্ষ টাকা জোগাড় করতে পেরেছে। একই সময় আদি ডিল নিয়ে আলোচনা করতে মদনের সঙ্গে দেখা করতে যায়, তবে মদন আবারও আদিকে নিয়ে মজা করতে থাকে এবং বলে যদি তোমরা 5 কোটি টাকা সামলাতে না পারো তাহলে 800 কোটি টাকা কীভাবে সামলাবে। এটা শুনে আদির লোকজন মদনকে সবকিছু জানায়। তারা বলে তারা কীভাবে সূর্যকে ভয় দেখিয়েছে এবং সূর্য ব্যাংক থেকে 41 লক্ষ টাকা চুরি করে শেয়ার মার্কেটে বাজি খেলতে যাচ্ছে। মূলত আদির লোকজন সবসময় সূর্যের উপর নজর রাখত। মদন প্রথমে বিশ্বাস করে না এবং পরে সে আদিকে বলে যদি সূর্য এই মুহূর্তে তোমার অ্যাকাউন্টে 41 লক্ষ টাকা ট্রান্সফার করে দেয় তাহলে তাকে আর 5 কোটি টাকা ফেরত দিতে হবে। ওদিকে যখন সূর্য তার টাকাগুলো বাবার অ্যাকাউন্টে শিফট করতে যাচ্ছিল তখন আদির অ্যাসিস্ট্যান্ট সূর্যকে ফোন করে এবং অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে তুমি এখনই তোমার ওই 41 লক্ষ টাকা আদির অ্যাকাউন্টে ট্রান্সফার করো, এতে করে তোমাকে আর বাকি টাকা দিতে হবে না। এটা শুনে সূর্য অনেক খুশি হয়ে যায় এবং সে আদির অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে যায়, কিন্তু ঠিক তখনই ঘটে একটা নতুন বিপদ। সূর্য সোয়াতির আইডি ব্যবহার করে মৃত ব্যক্তিদের অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করেছিল। আর এদিকে মিলিটারি সোয়াতিকে তার কেবিনে নিয়ে বকাবকি করে। মিলিটারি তাকে বলে তুমি নতুন, তোমার এমন তথ্য অ্যাক্সেস করার অনুমতি নেই, তাহলে তুমি কেন এটা করেছো। যখন সূর্য এটা জানতে পারে তখন সে বুঝতে পারে যে যদি মিলিটারি সে অ্যাকাউন্টগুলো অ্যাক্সেস করে এবং তাদের ব্যালেন্স চেক করে তাহলে সোয়াতি বড় সমস্যায় পড়বে। এরপর সূর্য ও বব মিলে যেসব অ্যাকাউন্ট থেকে টাকা ট্রান্সফার করেছিল সেই সকল অ্যাকাউন্টে আবার ওই টাকাগুলো ফিরিয়ে দেয়। এদিকে আদি মদনের সামনে টাকার জন্য অপেক্ষা করছিল, কিন্তু সূর্য যেহেতু টাকাগুলো আবার ওই আগের অ্যাকাউন্টে ফেরত দিয়ে দিয়েছে তাই সে আদিকে টাকাগুলো দিতে পারেনি। এরপর মদন আবারও আদিকে অপমান করে, এতে আদি অনেক থেকে যায়। তাই আদির লোক সূর্যকে কল করে, কিন্তু সূর্য তখন সোয়াতিকে বোঝানোর কাজে ব্যস্ত ছিল, কেননা সূর্য সোয়াতিকে না জানেই তার আইডি ব্যবহার করেছিল। আর এর জন্যই সোয়াতি সূর্যের উপর অনেক রেগেছিল, আর তাই সূর্য তখন আদির ফোন ধরতে পারেনি। এরপর আদি তার লোকজনকে সূর্যকে সাহায্য করতে বলে। সন্ধ্যায় সূর্য বাড়ি ফিরে আসে। তার মা, যিনি একজন ডায়াবেটিস রোগী, সে নিয়মিত সূর্যের বাড়ি ফেরার অপেক্ষায় থাকেন, কেননা সূর্য নিয়মিত তাকে ইনসুলিন ইঞ্জেকশন দিয়ে দেন। বাড়ি ফিরে সূর্য প্রতিদিনের মতোই তার মাকে ইঞ্জেকশন দিয়েছিলেন, আর তার কিছুক্ষণ পরেই আদির কল আসে। আদি তাকে জানায় যে ইঞ্জেকশন তুমি তোমার মাকে দিয়েছ সেটা ইনসুলিন নয়। সূর্য বাইরে এসে দেখে তার মা মাটিতে পড়ে আছে
এবং ছটফট করছে। সূর্য আদির কাছে ক্ষমা চাইতে শুরু করে এবং তার কাছে অনুরোধ করে বলে, আমার মাকে বাঁচাও, আমি তোমার সব টাকা ফেরত দিয়ে দেবো। আর তখন আদি সূর্যের মায়ের জন্য একটি ইঞ্জেকশন পাঠায়। সূর্য তাড়াতাড়ি করে তার মাকে ইঞ্জেকশন দেয় এবং তাকে হসপিটালে নিয়ে যায়। আদি সূর্যকে 4 দিনের সময় দিয়েছিল, যার মধ্যে এখনো 2 দিন বাকি ছিল। সূর্য কথা দেয় যে এই 2 দিনের মধ্যেই সে তার টাকা ফেরত দেবে। পরের দিন সূর্য ব্যাংকে যায়। সে বব এবং সোয়াতির সঙ্গে দেখা করে এবং আদির 5 কোটি টাকা ফেরত দেওয়ার জন্য ব্যাংকের লকার থেকে ক্যাশ চুরি করার পরিকল্পনা করে। বব এবং সোয়াতি এই কথা শুনতে পেরে পুরোই হতবাক হয়ে যায়। এরপর সূর্য তার এই কাজের পরিকল্পনা তাদের সাথে শেয়ার করে এবং এখন তারা চিন্তা করতে থাকে এই কাজ করতে তারা কি কি বাধার সম্মুখীন হবে। এই সময় দেখা যায় এই কাজে তাদের ব্যাংকের লকারে ঢুকতে হলে প্রথমে তাদের কাঠের একটি দরজা পার করতে হবে, এরপর লোহার একটি দরজা যেখানে কম্বিনেশন লক লাগানো আছে, এরপরেও রয়েছে আরও একটি লোহার মোটা দরজা যা খোলার জন্য একটি পিন কোড এন্টার করতে হয়। এই পিন কোডটি প্রতি 30 মিনিট পর পর একটি বিশেষ ডিভাইসে নতুন করে জেনারেট হয় যা ব্যাংক ম্যানেজার শিলার কাছে থাকে। এই দরজা পেরিয়ে যদি কেউ ভিতরে পৌঁছায় তবে ভিতরে আরও 5টি ছোট ছোট লকার রয়েছে, যার মধ্যে 2টো লকারে দৈনন্দিন লেনদেনের ক্যাশ টাকা রাখা হয়, অন্য 2টি লকারে ডকুমেন্টস এবং মূল্যবান জিনিসপত্র যেমন স্বর্ণ হীরা রাখা হয়। পঞ্চম লকারে রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকে দেয়া 2.5 কোটি টাকা ক্যাশ রাখা হয়। সূর্য বলে, আমরা রিজার্ভ ব্যাংকে টাকা চুরি করব আর সেটাই বাবাকে দেব। বাবা শেয়ার মার্কেটে বাজি খেলে সেই 2.5 কোটি টাকা 7.5 কোটি টাকা বানাবে। এরপর আমরা 5 কোটি টাকা আদিকে দেব এবং বাকি 2.5 কোটি টাকা লকারে রেখে দেব। তাদের পরিকল্পনা ভালো ছিল, কিন্তু এটা বাস্তবে সহজ হবে কিনা তাই এখন দেখার বিষয়। যাই হোক, অনেক কিছু পর বব এবং সোয়াতি সূর্যকে সাহায্য করতে রাজি হয়। পরিকল্পনা অনুযায়ী বব ব্যাংক ম্যানেজার শিলার কেবিনে যায়। সে ইচ্ছাকৃতভাবেই শিলার পোশাকে কফি ফেলে দেয়। এতে শিলা বিরক্ত হয়ে ববকে তার কেবিন থেকে বের করে দেয় এবং সে নিজে ওয়াশরুমে যায়। এরপর সোয়াতি ওয়াশরুমে গিয়ে শিলার দরজা বন্ধ করে দেয়। এই সুযোগে বব লকারের চাবি এবং ডিভাইসটি চুরি করে সূর্যের হাতে দেয়। এরপর সূর্য আদিকে ফোন করে ব্যাংকের সিসিটিভি বন্ধ করতে বলে, কেননা কন্ট্রোল রুমে আদির একজন লোক ছিল। এই কাজে আদি প্রথমে রাজি না হলেও পরে সে কাজটি করে। এরপর সূর্য তার কাজ শুরু করে। তারা ব্যাংকের স্মোক ডিটেক্টরের কাছে তাদের লাইটার জ্বালায়, যার ফলে অ্যালার্ম বেজে ওঠে। সিকিউরিটি গার্ডেরা ব্যাংকের সব কর্মচারী এবং গ্রাহকদের বাইরে বের করে দেয়, কিন্তু এই সময় শিলা ওয়াশরুমেই বন্দী ছিল। এরপর সময় মতো সূর্য সকলের নজর এড়িয়ে লকার রুমে প্রবেশ করে। প্রথমে সেই কাঠের দরজা পার করে, তারপর কম্বিনেশন লক লাগানো দরজা খুলে ডিভাইসের পাসওয়ার্ড দেখে দ্বিতীয় দরজাও খুলে ফেলে এবং সর্বশেষ সে লকারের ভেতরে পৌঁছায়। কিন্তু ভেতরে যাওয়ার পর সূর্য দেখতে পায় সেখানে কোনো টাকা নেই এবং পরবর্তীতে বুঝতে পারে ভিতরে আরও একটি কাঠের দরজা রয়েছে যা মূলত তারা জানতো না। পরবর্তীতে সোয়াতির মনে পড়ে লকারের ভিতরে আরও একটি দরজা আছে যা ফায়ার অ্যালার্ম বাজার সাথে সাথে নিজে নিজে লক হয়ে যায়, আর এই দরজা খুলতে হলে তাদের ফায়ার অ্যালার্ম বন্ধ করতে হবে। তাই এখন তার প্ল্যান করে প্রতিটি ফায়ার অ্যালার্মের মাঝখানে একটি নির্দিষ্ট সময় গ্যাপ থাকে, আর এখন তাদের ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই ফায়ার অ্যালার্মটি অফ করে আবার অন করতে হবে। প্ল্যান অনুযায়ী সোয়াতি এই কাজটি করে এবং সুযোগ বুঝে সূর্য দরজার নিচ দিয়ে ভিতরে প্রবেশ করে এবং ভিতরে প্রবেশ করার পর সূর্য সেখানে থাকা নির্ধারিত লকারটি খুলে দেখতে পায় সেখানে কোনো টাকা নেই, বরং সেখানে আরও একটি ছোট লকার রয়েছে, আর এটিও তাদের অজানা ছিল। এখন এই লকারটি খুলতে হলে তাদেরকে একটি পিন কোড ডায়াল করতে হবে, কিন্তু সূর্যের কোনো পিন কোড জানা নেই। এই সময় বব তাকে একটি পিন কোড বলে এবং এটি ডায়াল করতে বলে, কিন্তু সোয়াতি তাকে না করে। আর তখন বব বলে, নাগিনের রুমে যে লকারটি রয়েছে সেই লকারটির পিন কোড এটি, আর আমার মনে হয় এই লকারটির পিন কোডও একই হবে। কিন্তু সোয়াতি এত বড় রিস্ক নিতে বারণ করে, কেননা তারা যদি ভুল পিন কোড ডায়াল করে তাহলে অ্যালার্ম বেজে যাবে এবং সকলে জেনে যাবে লকার রুমে কেউ প্রবেশ করেছে। আর এরই মধ্যে সূর্য বুঝতে পারে ওই লকারের পেছনে আরও একটি অংশ রয়েছে। সেটি খোলার পর সে সেখানে টাকাগুলো দেখতে পায় এবং সে দ্রুত টাকাগুলো তার ব্যাগে নিয়ে বেরিয়ে আসে। আর তখনই ঘটে আরেক বিপদ। সূর্য যখন টাকাগুলো ব্যাগে নিয়ে লকার থেকে বের হয়ে আসে এবং ঠিক তখনই ব্যাগটি ছিঁড়ে টাকাগুলো ফ্লোরে পড়ে যায়। আর এদিকে সিকিউরিটিরা বুঝতে পারে এই অ্যালার্মটি একটি ফলস অ্যালার্ম ছিল, তাই তারা সকলকে ভিতরে প্রবেশ করতে বলে। আর অপরদিকে সিসিটিভি চালু হওয়ার মাত্র 30 সেকেন্ড সময় বাকি ছিল। পরবর্তীতে যখন তারা সবাই ভিতরে প্রবেশ করে তখন আমরা দেখতে পাই ইতিমধ্যে সূর্য সেই টাকাগুলো সেখান থেকে সরিয়ে ফেলতে সক্ষম হয়েছিল। তখনও কারো ধারণাই ছিল না যে ব্যাংকের ভেতর থেকে 2.5 কোটি টাকা চুরি হয়ে গেছে। এরপর সূর্য ও বব সেই টাকা নিয়ে বাবাকে দেয়। বাবা সূর্যের নামে শেয়ার মার্কেট থেকে কিছু ফেক ডকুমেন্ট তৈরি করে, যেখানে দেখানো হয় সূর্যের বাবা 20 বছর আগে তার জন্য শেয়ার মার্কেট থেকে শেয়ার কিনেছিলেন এবং সূর্যের কাছ থেকে সেই শেয়ার নিজের নামে ট্রান্সফার করার জন্য ডকুমেন্ট সাইন করিয়ে নেন এবং নিজের আসল খেলা দেখাতে শুরু করেন। পরের দিন শেয়ার মার্কেট খোলার সাথে সাথেই বাবা পুরো টাকা মার্কেটে ইনভেস্ট করে দেন, কিন্তু কিছু সময় পরেই জানা যায় শেয়ার মার্কেট ক্র্যাশ করেছে। অপরদিকে বাবা ববের ফোন ধরছিল না, তাই বব বাবার সাথে দেখা করতে যাচ্ছিল। এদিকে ব্যাংকে সূর্যের বিরুদ্ধে বেনির সেই কেসটি আবার চালু করা হয় এবং তখন ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন যে ম্যানেজার শিলার অনেক
কাছের লোক, তাই যেহেতু শিলা সূর্যকে পছন্দ করেন না, তাই সেই কর্মচারীও সূর্যের এই কেসটি খুব কঠোরভাবে নেন এবং তিনি বলেন যে এটি কোনো সাধারণ কেস নয়, এটি একটি চুরি এবং একটি মার্ডার কেস। সূর্য সেই টাকার জন্য বেনিকে খুন করেছে, তাই এখন এই কেসটি পুলিশ দেখবে। আর এটা বলে তারা পুলিশকে ইনফর্ম করে। এখন সূর্য মিটিং রুম থেকে বেরিয়ে আসার পর সোয়াতি তাকে জানায় মার্কেট একটি বিশাল ক্র্যাশ করেছে আর তাদের সকল টাকা ডুবে গেছে, মানে তারা সকল দিক থেকে একসাথে বিপদে পড়ে গেছে। এদিকে মদনের হাত থেকে এয়ারপোর্টের ডিল চলে যাচ্ছিল। এতে মদন আদার চাচা টগরকে কিডন্যাপ করিয়ে নেয়, কিন্তু মদন জানতো না যে টগরের গাড়িতে আদির ছেলেও রয়েছে। এদিকে আদি যখন জানতে পারে তখন সে তার ছেলেকে বাঁচাতে প্রস্তুতি নিতে শুরু করে, কিন্তু ঠিক তখনই বাবার কাছ থেকে একটি কল আসে। বাবা সূর্যকে বলে, তোমার ভাগ্য ভালো ছিল, মার্কেট ক্র্যাশ হওয়ার আগেই আমরা সব টাকা তুলে নিয়েছি, এখন আমাদের কাছে 7.5 কোটি টাকা রয়েছে। এরপর সূর্যের কথা অনুযায়ী বাবা ববকে 2,50,00,000 টাকা ক্যাশ দিয়ে দেন এবং বাকি 5 কোটি টাকা বেনির অ্যাকাউন্টে ট্রান্সফার করেন। অন্যদিকে বেনির অ্যাকাউন্টে 5 কোটি টাকা ক্রেডিট হওয়ার সঙ্গে সঙ্গেই সে টাকা তোলার জন্য বেনির স্ত্রী জেসিফার ব্যাংকে পৌঁছে যান। আর এই জেসিফার আর কেউ নয়, বরং সেই মেয়ে যে অন্য ব্যাংকের কাউন্টারে কাজ করত এবং সেই একই ব্যাংক থেকে বেনির অ্যাকাউন্ট থেকে সূর্য 2 লক্ষ টাকা চুরি করেছে। জেসিফার ব্যাংকে গিয়ে মেসেজ দেখায় এবং তার 5 কোটি টাকা দাবি করে। আর তারপর আমরা দেখতে পাই বব সূর্যকে ফোন করে জানায় তার হাতে টাকার ব্যাগ রয়েছে এবং কিছু লোক তার পিছু করছে। এটা শুনে সূর্য দ্রুত ববের কাছে যেতে নিচ্ছিল, কিন্তু তখন সে লক্ষ্য করে কিছু গুন্ডা তার পেছনে পড়েছে। এদিকে ববের পেছনে কিছু গুন্ডা, অপরদিকে সূর্যের পিছনেও কিছু গুন্ডা, যারা তাদের তাড়া করছিল। এই সময় বাবা এসে ববকে রক্ষা করে, আর এদিকে আদির 2জন লোক এসে সূর্যকে রক্ষা করে। তখন মিলিটারি এবং অন্যান্য তদন্তকারী অফিসাররা 5 কোটি টাকার কেসটি ক্লোজ করতে চায় এবং তারা জেসিফারকে 5 কোটি টাকা দেওয়ার জন্য রাজি হয়, কিন্তু ব্যাংকের নগদ টাকা কম পড়ে যায়। এরপর অফিসাররা সিদ্ধান্ত নেয় যে লকার রুমে থাকা রিজার্ভ টাকা থেকে টাকা নিয়ে তারা জেসিফারকে দিয়ে দেবে। একই সময় সূর্য এবং বব ক্যাশ টাকা নিয়ে ব্যাংকে পৌঁছায়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সূর্যের পক্ষে লকারে টাকা রাখার মতো সময় ছিল না, তখন সূর্য একটি নতুন পরিকল্পনা করে। এদিকে অফিসাররা লকার রুমে গিয়ে দেখতে পায় লকারে কোনো ক্যাশ টাকা নেই। তখন তারা পুরো ব্যাংকটি তল্লাশি করতে শুরু করে। ম্যানেজার শিলার কেবিনেও একটি ছোট লকার ছিল, আর তখন তারা সেই লকারের ভিতরে সমস্ত টাকা পেয়ে যায়। অফিসাররা মনে করে শিলা এই টাকাগুলো চুরি করে তার লকারে রেখেছিল এবং পঙ্কজ এর সাথে জড়িত, কিন্তু কেউ অনুমানও করতে পারেনি যে এই পুরো ঘটনাটি সূর্য ঘটিয়েছে। অবশেষে তারা শিলা এবং পঙ্কজকে গ্রেপ্তার করে এবং ব্যাংকের সব সিনিয়রদের বিষয়টি ইনফর্ম করে। এদিকে আদি তার ছেলেকে বাঁচানোর জন্য মদনের কাছে যায়। সে মদনের সব লোককে একে একে মেরে ফেলে এবং শেষ পর্যন্ত মদনের কাছে পৌঁছায়। সে মদনকে মারার জন্য প্রস্তুত ছিল, কিন্তু মদন বলে যে আমি শুধু টগরকে অপহরণ করার কথা বলেছিলাম, আমি জানতাম না যে গাড়িতে তোমার ছেলেও ছিল। ঠিক তখনই মদনের বস সেখানে চলে আসে। সে আর কেউ নয়, স্টেটের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী আদিকে জিজ্ঞাসা করে, তুমি এই ডিলের বদলে টাকা না নিয়ে আমার সাথে দেখা করতে চেয়েছিলে কেন? তখন আদি তাকে তার সবকিছু খুলে বলে। সে জানায় যে সে তার স্ত্রীকে কথা দিয়েছিলেন যে সে এমন পাওয়ারফুল একজন ব্যক্তিতে পরিণত হবেন যেন অন্য কেউ তার ছেলেকে স্পর্শ করতে না পারে। এরপর সে মুখ্যমন্ত্রীর সাথে একটি চুক্তি করে যে সে তার পরবর্তী পুরো নির্বাচনের স্পন্সর করবে। কিন্তু মদন বলে, তুমি এখনো চ্যালেঞ্জে 5 কোটি টাকা উদ্ধার করতে পারোনি, আর তুমি 18,000 কোটি টাকা ডিল করতে চাও। এ সময় মদনের বস তাকে একটি নির্দিষ্ট সময় দেয় এবং বলে, তুমি যদি এই নির্দিষ্ট সময়ের মধ্যে 5 কোটি টাকা ফেরত দিতে পারো তাহলেই কেবল আমি তোমার সাথে ডিল করব, আর যদি তা না পারো তাহলে আমি তোমাকে এবং তোমার সন্তানকে মেরে ফেলবো। আর ঠিক সেই সময় সূর্য আদির অ্যাকাউন্টে 5 কোটি টাকা ট্রান্সফার করে। মুখ্যমন্ত্রী আদির এই ক্ষমতা দেখে মুগ্ধ হয়ে যায় এবং তার সঙ্গে হাত মিলায়। এভাবেই আদি স্টেটের কিং মেকার হয়ে ওঠে। সর্বশেষে দেখা যায় একটি অনাথ আশ্রমে আদি সূর্যের সঙ্গে দেখা করতে আসে। তখনই আমরা জানতে পারি যে বেনির অ্যাকাউন্ট থেকে ওই 5 কোটি টাকার কেউ নয়, বরং বেনির স্ত্রী জেসিফার চুরি করেছিল। আসলে সেদিন যখন সূর্য জেসিফারের ব্যাংকে গিয়ে বেনির অ্যাকাউন্ট থেকে 2 লক্ষ টাকা তোলার চেষ্টা করেছিল, তখন সূর্য জেসিফারকে বলেছিল যে আমি বেনির বন্ধু, সে অনলাইনে যা কিছুই করুক না কেন সব কিছু আমার সঙ্গে আলোচনা করে। এই কথাগুলো শোনার পরে জেসিফার সূর্যকে একটি স্ক্যামে ফাঁসিয়ে দেয়। আসলে বেনি জুয়া খেলতে খেলতে অনেক বেশি টাকা ঋণ করে ফেলে। বেনি মারা যাওয়ার পর ঋণদাতারা জেসিফারের কাছে টাকা দাবি করে এবং জেসিফার টাকা না দিতে পারায় তার বাবার রেখে দেওয়া আশ্রমটি তারা জোরপূর্বক দখল করতে চায়। কিন্তু সেই আশ্রমে অনেক অনাথ বাচ্চারা ছিল, তাই জেসিফার যে কোনো মূল্যেই সেই আশ্রমটিকে রক্ষা করতে চেয়েছিল, আর তাই সে এই 5 কোটি টাকা চুরি করেছিল। আর সেই রাতেই যখন সূর্য বেনিকে খুঁজতে তার বাড়িতে যায়, তখন ওই সূর্য পুরো ঘটনা জেনে যায়। তবে অনাথ আশ্রমকে বাঁচানোর জন্য সূর্য আদিকে কিছুই জানায় না এবং 5 কোটি টাকা ফেরত দেওয়ার জন্য ব্যাংক ডাকাতির পরিকল্পনা করে। শেষে আদি সূর্যকে বলে যে তুমি আমাকে আগেই এই কথাগুলো বলতে পারতে, তাহলে আমি তোমাকে টাকার জন্য এত প্রেশার দিতাম না। এরপর আদি সূর্যকে একটি গিফট বক্স দিয়ে সেখান থেকে চলে যায়। সূর্য যখন বক্সটি খুলে সে দেখতে পায় সেখানে একটি ফ্ল্যাটের চাবি রয়েছে। এটি সেই ফ্ল্যাটের চাবি যে ফ্ল্যাটটি সূর্যের মা এবং সোয়াতি একসঙ্গে পছন্দ করেছিল।